নমস্কার, হাউ ইউটিউব লাইভে আপনাদের স্বাগত। আমি সঙ্গীতা রয়েছে এই মুহূর্তে সরাসরি ভারতের কলকাতা থেকে, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে রয়েছেন নিউ ইয়র্ক থেকে পার্থ ব্যানার্জি, যিনি ভারতের প্রাক্তন আরএসএস নেতা নামেও পরিচিত। আমি আরএসএস নেতা বলে পরিচয় দিলাম স্যার, তার অন্যতম কারণ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, হিন্দু নির্যাতন। এই অভিযোগে জর্জরিত কিন্তু বাংলাদেশ, এবং তার আঁচ পড়েছে এপার বাংলাতেও, এ দেশেও, ভারতবর্ষেও এই নিয়ে প্রতিবাদ চলছে, বিক্ষোভ মিছিলে শুধু বিজেপি কেন, অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু অংশগ্রহণ করছেন। তো জানতে চাইবো আপনার কাছ থেকে এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন। প্রথম কথা হচ্ছে যে প্রাক্তন আরএসএসটা, প্রাক্তনটা একটু জোর দিয়ে বলবে, কারণ আমি আরএসএস এর সঙ্গে আমার কোনো সম্পর্ক দীর্ঘ 40 বছরেরও বেশি আমার কোনো সম্পর্ক নেই। আমি তাদের কাছ থেকে চিরকালের মতন দূরে সরে এসেছি, এবং এখন আমি আমার লেখালেখি, আলোচনা, বক্তৃতা সবকিছুর মাধ্যমে আমি ভারত এবং বাংলাদেশ যে কোনো জায়গার ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা এবং এই ঘৃণার রাজনীতি, হিংসার রাজনীতির বিরুদ্ধে আমি লড়াই করে যাচ্ছি। সুতরাং এই কথাটা আমি জোর দিয়ে বলতে চাই প্রথমে। আর বাংলাদেশের যে পরিস্থিতি চলছে সেই সম্পর্কে আমি খোঁজ খবর নিচ্ছি আমার বন্ধু বান্ধবের কাছ থেকে, কারণ আমি নিউ ইয়র্কে থাকার সুবাদে গত প্রায় 25 বছর আমি নিউ ইয়র্কে আছি, নিউ ইয়র্ক শহরে আছি, এবং অসংখ্য বাংলাদেশি বন্ধু বান্ধব আমার আছে, এবং বাংলাদেশেও আমার প্রচুর বন্ধু বান্ধব আছে, ছাত্রছাত্রী আছে। তাদের কাছ থেকে আমি খবর পাচ্ছি। যেটা ঘটছে সেটার একটা বিস্তারিত আলোচনা খুব দরকার। তার কারণ হচ্ছে যে দুদিকেই ধর্মান্ধ, উগ্রপন্থী শক্তি, সাম্প্রদায়িক শক্তি, তারা এই বিভেদ, এই ঘৃণা এবং এই হিংসার রাজনীতিকে কাজে লাগিয়ে নিজেদের মুনাফা তোলার চেষ্টা করছে, এবং সমস্ত পূর্ব ভারতের যে অঞ্চলটা, সেই অঞ্চলটাকে একটা বিস্ফোরক চেহারায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য। সুতরাং এই কথাটা ভালো করে সবাইকে বুঝিয়ে বলতে হবে। এতে আমাদের বাঙালিদের, ভারতীয়দের, বাংলাদেশিদের কারুর কোনো লাভ হচ্ছে না। কি উদ্দেশ্য থাকতে পারে আপনি বলতে চাইছেন? তাহলে ভারতের বাংলাদেশের যে সংখ্যালঘুদের উপর নির্যাতন, এটা একটা পরিকল্পিত বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন এবং ভারতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন সবকিছুই পরিকল্পিত। তার কারণ হচ্ছে যে অর্থনৈতিক যে মারাত্মক যে জ্বলন্ত সমস্যা, মানুষের যে রুটি রুজির সমস্যা, বেকারিত্ব, নারী নির্যাতন, পরিবেশ ধ্বংস, সমস্ত কিছুর দিক থেকে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দারিদ্র, ধনী দরিদ্রের বৈষম্য আরো বেশি মারাত্মক জায়গাতে চলে যাওয়া, এই সমস্ত কিছুর থেকে, ব্যর্থতা থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই সাম্প্রদায়িকতা এবং ঘৃণা এবং রাজনীতি, এই ঘৃণা এবং হিংসার রাজনীতিকে আবার নতুনভাবে চাগিয়ে তোলা হচ্ছে। পশ্চিমবাংলায় বিজেপি, আরএসএস, যাদের সঙ্গে তুমি যে বললে এক্ষুনি দীর্ঘকাল আমি ছিলাম, তাদের খুব কাছ থেকে আমি দেখেছি, তাদেরকে আমি চিনি। এখনো তাদের কিছু কিছু মানুষের সঙ্গে আমার পার্সোনাল লেভেলে আমার যোগাযোগ আছে, যদিও আদর্শগত ভাব থেকে আমি দিক থেকে আমি তাদের থেকে সম্পূর্ণ ঘুরে গিয়ে অন্যদিকে চলে গেছি। কিন্তু আমি তাদের সঙ্গে, কয়েকজনের সঙ্গে এখনো আমি বন্ধুত্বের কারণে যোগাযোগ রাখি। আমার হিন্দু, মুসলমান, খ্রিস্টান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার জন্য জুইশ বন্ধু বান্ধব প্রচুর আছে। তাদের সবার কাছ থেকে আমি একই কথা শুনি যে যখনই একটা শাসক দল, একটা শাসক শ্রেণী তাদের নিজেদের ব্যর্থতার জন্য মানুষের দৈনন্দিন সমস্যা সমাধান করতে ব্যর্থ হয়, তখনই তারা এই ঘৃণা এবং হিংসার রাজনীতির জিগির তুলে রাজনৈতিক মুনাফা তোলার চেষ্টা করে। কখনো সেটা দাঙ্গায় পরিণত হয়, কখনো সেটা সংখ্যালঘু নির্যাতনের চেহারা নেয়, কখনো সেটা যুদ্ধের চেহারা নেয়। কিন্তু সবকিছুর পেছনে যে রাজনীতিটা, যে অভিসন্ধিটা কাজ করছে, সেটা হচ্ছে সাধারণ মানুষের, গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের সামনে থেকে তাদের যে আসল জ্বলন্ত সমস্যা, সেগুলোর থেকে দৃষ্টি ঘুরিয়ে নিয়ে একটা পরিকল্পিত একটা শত্রু শ্রেণী চিহ্নিত করে মানুষকে দিকভ্রান্ত করার অপচেষ্টা। অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের পিছনে আপনার কি মনে হয় ভারতের বা আরএসএস এর প্রচ্ছন্ন মদত থাকতে পারে? মানে সংখ্যালঘু নির্যাতন তারা করাচ্ছে এরকম প্রশ্নটা আমার নয়, মানে সেই বিষয়টাকে কাজে লাগানো বা সেই বিষয়টাকে আপনি প্রথম থেকে যেটা বলছেন যে নিজের রাজনীতি,
একেবারেই নিজের নিজের রাজনীতি। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, দেখো বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন চলে আসছে সেই 1947-এর ভারত ভাগের পর থেকে। হ্যাঁ, এবং ব্রিটিশরা এইটা তৈরি করে দিয়ে গেছে। তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা একটা পার্মানেন্ট, একটা চিরস্থায়ী বিভেদ তৈরি করে দিয়ে গেছে। তার আগে পর্যন্ত দীর্ঘকাল ইতিহাসের আলোচনা যদি করা যায়, হিন্দু এবং মুসলমান পাশাপাশি বাস করেছে, তাদের মধ্যে কোনো রকম এই ধরনের হিংসা ঘৃণার রাজনীতি ছিল না। তারা নিজের নিজের ধর্ম পালন করত। আমি একজন হিন্দু, আমি নিজের ধর্ম পালন করি, আমার একজন মুসলমান বন্ধু আছে, সে তার নিজের ধর্ম পালন করে। কিন্তু আমরা একজন আরেকজনকে ঘৃণা করতাম না, একজন আরেকজনকে হিংসা করতাম না, একজন আরেকজনকে শত্রু বলে মনে করতাম না। এইটা ব্রিটিশরা তৈরি করে দিয়ে গেছে। এবং ভারতের যারা শাসকের শ্রেণী যারা থেকেছে, তারা সেইটাকে বন্ধ করার, নির্মূল করার তেমন কোনো চেষ্টা করেনি। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে আজকে যদি 71-এর বাংলাদেশের ইতিহাসের, মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা তুমি যদি দেখো, যখন আমি ছোট ছিলাম, আমি তখন হাই স্কুলে পড়তাম, সেই সময়ও আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে আমি পশ্চিমবঙ্গ থেকে জড়িয়ে পড়েছিলাম। সেসব কথা আমি আমার স্মৃতি কথায় আমি লিখে রেখেছি। যাই হোক, বর্ডারে গিয়ে আমি কাজ করেছি, ক্লাস 10-এর ছাত্র। দেখেছি কিভাবে কাতারে কাতারে উদ্বাস্তু অসহায় মানুষ তারা পশ্চিমবাংলায় চলে আসতে বাধ্য হচ্ছে। সেখানে বর্ডারের যে সমস্ত রিফিউজি ক্যাম্প ছিল, শরণার্থী শিবির, সেখানে আমি কাজ করেছি। গরিব মানুষের যেটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে, অল্প বয়সী একটা ছেলে, সেইটুকু আমি করেছি। আমার স্কুলে, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে রায়ের বাজার হত্যাকাণ্ডের পরে আমি তার প্রতিবাদে সমস্ত ছাত্রদের এবং শিক্ষকদের বুকে কালো ব্যাজ বেঁধে দিয়েছিলাম। এবং তার জন্য নকশালদের মধ্যে একটা শ্রেণী আমাকে খুব মারাত্মকভাবে আমার ক্ষতি করতে চেয়েছিল, কারণ তারা সেই সময় চীন এবং পাকিস্তানকে সমর্থন করছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী ছিল একটা শ্রেণী। ঠিক যেমন বাংলাদেশেও যদি তুমি দেখো, বাংলাদেশেও সেই একই সময় বামপন্থীদের মধ্যে একটা শ্রেণী তারা মুক্তিযুদ্ধকে সমর্থন করছিল, একটা শ্রেণী তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল। তো এই সমস্ত যে গল্পগুলো, সেই গল্পগুলো তো গল্প নয়, এগুলো গল্প হলেও সত্যি। এই ইতিহাসের মানুষের কাছে তুলে ধরতে হবে। আজকে বাংলাদেশের নতুন করে যে জিনিসটা শুরু হয়েছে শেখ হাসিনার পতনের পর থেকে, সেটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে করা হচ্ছে। প্রথম কথা হচ্ছে, আমি অনেক খোঁজ খবর নিয়ে দেখেছি এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এর জন্য অনেকে হয়তো আমাকে খুব আমার উপর ক্রুদ্ধ হতে পারেন, কিন্তু আমি খবর নিয়ে দেখেছি এই মুহূর্তে বাংলাদেশে যে হিন্দু নির্যাতন যেটা বলা হচ্ছে, সেটা আমি বলছি না হিন্দু নির্যাতন হচ্ছে না, তা আমি বলছি না, কিন্তু হিন্দু নির্যাতনের চাইতেও যেটা বেশি হচ্ছে, সেটা হচ্ছে যে বিএনপি, জামাত এবং যে সমস্ত উগ্রপন্থী যে সমস্ত শক্তি, তারা এতদিন পর্যন্ত হাসিনা এবং আওয়ামী লীগের শাসনের জন্য, যারা খুব খারাপ অবস্থার মধ্যে ছিল, এবং শেখ হাসিনার শেষের দিকে যে 5 বছর 10 বছর তিনি যেভাবে একটা স্বৈরতান্ত্রিক শাসন চালিয়ে গেছেন, যেখানে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে স্তব্ধ করে দেওয়া হয়েছিল, যেখানে ভোটাভুটি হতো না, ভোটের কোনো সুযোগ ছিল না, মানুষের স্বাধীন মত প্রকাশের কোনো সুযোগ ছিল না, যেখানে একটা ডিক্টেটরশিপ, একনায়কতন্ত্র মতন একটা শাসন কায়েম হয়েছিল, সেই অবস্থা থেকে এখন বাংলাদেশ যে অবস্থায় এসেছে, তাতে আওয়ামী লীগ বিরোধী শক্তিগুলো তারা ফুঁসে উঠেছে এবং তাদের আক্রমণের লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগের লোকেরা। এখন ঘটনাচক্রে আওয়ামী লীগের অনেক লোক হিন্দু, আমারই পরিচিত। আমি তো এইগুলো আমার কোনো বই পড়ে কথা বলছি না বা মিডিয়া দেখে কথা বলছি না। বাংলাদেশে গেছি, বাংলাদেশে থেকেছি, বাংলাদেশে আমার অনেক বন্ধু আছে। এই গত বছরই বাংলাদেশে আমরা গেছি, কারণ আমার ওয়াইফের বাড়ির বাবা মা সবাই পূর্ব বাংলার ছিলেন এবং তারা শরণার্থী হয়ে পশ্চিমবাংলায় চলে এসেছিলেন 47-এ। হ্যাঁ, সুতরাং আমি তাদের দুঃখের কথা, কষ্টের কথা আমি জানি। আমার বইতে আমি লিখে রেখেছি স্মৃতিকথায়, যে আমার এই কথাগুলো এই কারণে বলছি, আমি নিজের কথা বলার জন্য বলছি না সঙ্গীতা, আমি এই কথাগুলো এই কারণে, একদমই ঘটনাগুলো, বাস্তব ঘটনাগুলো মানুষের জানা খুব দরকার। আমার স্ত্রীর দাদু, মানে আমার শাশুড়ির বাবা, তাকে দাঙ্গার সময় যখন তারা সবাই পূর্ব বাংলা ছেড়ে যে শরণার্থী হয়ে যখন তারা এক বস্ত্রে বাড়িঘর সব পিছনে ফেলে রেখে এসে কলকাতায় চলে আসেন এবং হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মে বসেছিলেন, সেই সময়
আমার শাশুড়ির বাবা মানে আমার স্ত্রীর দাদু, তিনি আসতে চাননি, কারণ তিনি কখনো বিশ্বাস করেননি যে তার জন্মভিটাতে আক্রমণ হতে পারে এবং তার কেউ ক্ষতি করতে পারে, কারণ তিনি সারা জীবন ওখানেই থেকেছেন, ওখানকারই মানুষ, কিন্তু তাকে খুন করা হয়েছিল। তা এই অবস্থায় তারা পুরো ফ্যামিলি তারা এখানে চলে আসে, কিন্তু তারপরেও আমি কোনোদিন আমার শাশুড়ির মধ্যে বা আমার শ্বশুর বাড়িতে কোনোদিনও আমি এই ধরনের মুসলিম বিদ্বেষ বা মুসলমানের প্রতি ঘৃণা এই ধরনের জিনিস আমি কখনো দেখিনি। হ্যাঁ, 1971 যে কথাটা বলতে চেয়েছিলাম, 1971 মুক্তিযুদ্ধের সময় হিন্দু এবং মুসলমান কিন্তু হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতার জন্য তারা লড়াই করেছিল, এবং অসংখ্য হিন্দু সেই সময় অত্যাচারিত হয়েছে, হিন্দু নারীদের ওপরে মারাত্মক নির্যাতন করা হয়েছে। পাকিস্তানি আর্মি এবং রাজাকার আলবদর এরা আমেরিকার সিআইএ এর সাহায্যে, কিসিঞ্জারের সাহায্যে বাংলাদেশে ত্রাসের বন্যা বইয়ে দিয়েছিল। কিন্তু সেই সময় মুসলমানদের মধ্যেও বহু মানুষকে খুন করা হয়েছিল, এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে হিন্দুরাও যেরকম মারা গিয়েছিল, শহীদ হয়েছিল, মুসলমানরাও সেরকম শহীদ হয়েছিল। বাংলাদেশের হিন্দু এবং মুসলমানের মধ্যে সম্প্রীতি সেই সময়ও খুব ভালো ছিল, কিন্তু আজকে তুমি বাংলাদেশে দেখো যে বাংলাদেশের একটা চেহারা অন্যরকম একটা চেহারা নিয়েছে, ভারতে একটা অন্যরকম চেহারা নিয়েছে। কিন্তু তারপরেও আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনো পর্যন্ত হিন্দু মুসলমানের এই ঘৃণা, বিভেদ, বিচ্ছেদ, হিংসার রাজনীতিতে তারা বিশ্বাস করে না, এবং তারা শান্তিতে সহাবস্থান করতে চায়, ঠিক যেরকম ভারতেও চায়। কিন্তু রাজনৈতিক দলগুলো এবং কিছু কিছু শক্তি তারা এই জিনিসটাকে, বিভেদটাকে, ঘৃণাটাকে কাজে লাগিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে চাইছে, চরিতার্থ করতে চাইছে। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে ঠিকই, কিন্তু যে চেহারাটা দেওয়া হচ্ছে, সেই রংটা দেওয়া হচ্ছে এই বিজেপি আরএসএস হিন্দুত্ববাদীদের দ্বারা প্ররোচিত হয়ে, তারা এবং তাদের আইটি সেল, তাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, তাদের মিডিয়া এই জিনিসটাকে অতিরঞ্জিত করে দেখাচ্ছে। আসলে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে তাতে আসল আক্রমণের শিকার, যেটাকে আমি সমর্থন করি না, আমি কোন রকম হিংসার রাজনীতি, খুনের রাজনীতিকে আমি সমর্থন করি না। কারুর বাড়ি পুড়িয়ে দেওয়া, কারুর গাড়ি জ্বালিয়ে দেওয়া, কারুকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া, আমি কোনো এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করি না। এবং বাংলাদেশের জাদুঘর, মুক্তিযুদ্ধ সংগ্রহশালা এই সমস্ত ধ্বংস করে দেওয়া হয়েছে হাসিনার পর। সর্বোপরি বাংলাদেশ অশান্ত, কিন্তু সেই অশান্তিটা কারা সৃষ্টি করছে সেটার কথা বলতে হবে, এবং অশান্তির লক্ষ্যবস্তু হচ্ছে আসলে কিন্তু হিন্দু বলে নয়, আসলে প্রধানত লক্ষ্যবস্তু হচ্ছে আওয়ামী লীগের লোক বলে। এই জিনিসটা, তফাৎটা বুঝতে হবে। আজকে বাংলাদেশে যে জিনিসটা চলছে সেই জিনিসটাতে আক্রমণের লক্ষ্যবস্তু। আরো তো একটা বিষয়, আওয়ামী লীগের লোক হলেও তিনি বা আক্রমণের শিকার হবেন কেন? আমি তো সেটাই বললাম যে আমি এই যে রক্তের বদলে রক্ত, হ্যাঁ, টুথ ফর টুথ, আই ফর অ্যান আই, হ্যাঁ, এই রাজনীতিতে আমি বিশ্বাসই করি না, কিন্তু এই ঘটনাগুলো ঘটছে এবং এই ঘটনাগুলোকে আমাদের এই মুহূর্তে বন্ধ করতে হবে। এবং যার জন্য আমি ভারতের মানুষদের কাছে, বাংলাদেশের মানুষদের কাছে আমি স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, আবেদন জানাচ্ছি, জোর হাতে বলছি যে আপনারা এই রক্তের রাজনীতি, ঘৃণার রাজনীতিকে বন্ধ করুন। বন্ধ না করলে আমাদের বাঙালি জাতি ধ্বংস হয়ে যেতে বসেছে। আমাদের বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাঙালির ঐতিহ্য, বাঙালি চেতনা, বাঙালির ইতিহাস সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে বসেছে। আপনারা যদি এই মুহূর্তে বন্ধ না করেন, ওদিকে উগ্র ইসলামী শক্তি, ফ্যানাটিক ধর্মান্ধ ইসলামী শক্তি, এবং আমাদের ভারতে, আসামে, ত্রিপুরাতে, পশ্চিমবাংলায়, ভারতের অন্যান্য জায়গাতে যে মারাত্মক অবস্থার সৃষ্টি হবে, সেই অবস্থা কিন্তু হাতের বাইরে চলে যাবে এবং আপনারা সামাল দিতে পারবেন না। ইতিমধ্যেই বাংলাদেশে, অর্থাৎ 5ই আগস্ট যে ঘটনা ঘটেছিল, হাসিনা সরকারের পতন, সেটার কারণ মানে প্রচ্ছন্ন মদত ছিল পেছন থেকে, আমেরিকার একটা কূটনীতি ছিল বলে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলের গুঞ্জন রয়েছে। এখন যে পরিস্থিতি, বাংলাদেশ কি ইসলামিক রাষ্ট্র হয়ে যাবে, এরকম বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। কি মনে হয় আপনার, পাকিস্তানের কোনো মদত থাকতে পারে?
কারণ এটা প্রশ্ন উঠতে শুরু করেছে, পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাকিস্তানের ভূমিকা, চীনের ভূমিকা, আমেরিকার ভূমিকা, সবার ভূমিকার কথা আলোচনা করতে হবে। আমি একটু আগেই আরেকটা টিভি সাক্ষাৎকারে আমি বললাম, তার প্রসঙ্গ আলাদা ছিল, বিষয় আলাদা ছিল, যে ট্রাম্পের ক্যাবিনেটে কিভাবে সমস্ত চরম দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী লোকেদেরকে সেখানে কয়েকজনকে নেওয়া হয়েছে, তাদের রাজনীতি কি, সেই নিয়ে আলোচনা প্রসঙ্গে আমি বললাম যে আজকে মিডিয়া, বড় বিগ মিডিয়া, কর্পোরেট মিডিয়া যে কথাটা কখনো বলে না, এটাকে আমি নাম দিয়েছি জার্নালিজম অফ এক্সক্লুশন, অর্থাৎ বর্জন করার সাংবাদিকতা। তাদের হাতে যথেষ্ট সময় আছে, তারা ক্রিকেট নিয়ে দিবারাত্র টাইম দিচ্ছে, তারা হলিউড, বলিউড, টলিউড নিয়ে দিবারাত্র টাইম দিচ্ছে, ফ্যাশন নিয়ে টাইম দিচ্ছে, তাদের টাইমের কোনো অভাব নেই। কিন্তু তাদের টাইমের অভাব আছে যখন মানুষের রুটি রুজি, মূল্যবৃদ্ধি, বেকারিত্ব, স্বাস্থ্যহীনতা, পরিবেশ ধ্বংস, এগুলোর প্রসঙ্গ আসে, তখন তাদের টাইমের অভাব আছে। আর টাইমের অভাব আছে যে আমেরিকা, সিআইএ, এই সমস্ত সংগঠনগুলো যারা সারা পৃথিবীতে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে একটার পর একটা দেশে, সেই দেশের ভূমিকা এখানে কি আছে সেই নিয়ে মিডিয়াতে কিন্তু কোনো রকম আলোচনা নেই। আমি বলছি না যে তাদের ভূমিকা আছে, কারণ আমার হাতে কোনো প্রমাণ নেই, কিন্তু আমি যদি ইতিহাসের দিকে তাকাই, আমি যদি অন্যান্য জায়গাতে সিআই এর যে ভূমিকা, হ্যাঁ, মার্কিন যুদ্ধবাদী সরকারের যে ভূমিকা, সেই দিকে যদি আমি দৃষ্টিপাত করি, তাহলে বুঝতে অসুবিধে হয় না যে এই ধরনেরই একটা খেলা এখানে খেলা হচ্ছে, যেখানে সম্পূর্ণ পূর্ব ভারতকে, আসাম, ত্রিপুরা, মণিপুরে কি অবস্থা তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ। সেখানে মোদি একবারও যাওয়ার সময় পান না, ভাবলে লজ্জা হয়। হ্যাঁ, সেখানে এক গণধর্ষণ চলছে, সেখানে গণহত্যা চলছে। মোদি তার পাশ দিয়ে পশ্চিমবাংলায় এসে লোকসভা নির্বাচনের সময় 50টার বেশি মিটিং করে গেছেন, কিন্তু পশ্চিমবাংলার পাশের দরজাতেই প্রতিবেশী একটা রাজ্য, ভারতের অঙ্গরাজ্য মণিপুর, সেখানে এত বড় বিভৎস ঘটনা ঘটে চলেছে, কিন্তু মোদি সেখানে একবারও যাওয়ার সময় পান না। তো এই তো হচ্ছে অবস্থা, সমস্ত পূর্ব ভারতটাকে অশান্ত করে তোলা হচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন সামরিক ঘাঁটি করা নিয়ে মার্কিন দাবি চীনা সরকার মেনে নেননি, তার জন্যও তাকে চলে যেতে হলো, এরকম কথাও বলা হচ্ছে। আমার কাছে কোনো প্রমাণ নেই, আমি একজন সাধারণ মানুষ, আমার হাতে কি ক্ষমতা আছে, আমার কি প্রমাণ আছে? কিন্তু বিগ মিডিয়া, বড় বড় এস্টাবলিশমেন্ট, তাদের উচিত ছিল এই প্রশ্নগুলো করা, কিন্তু তারা সুকৌশলে এই প্রশ্নগুলোকে এড়িয়ে যাচ্ছে। আসলে পেছনে কারা খেলা খেলছে, কাদের পেছনে চক্রান্ত আছে, ইসকনের ভূমিকা কি, ইসকন কারা তৈরি করেছিল, সবকিছুর কথা এই মুহূর্তে আমাদের চোখের সামনে তাস টেবিলের ওপর সাজিয়ে ফেলে দেওয়ার মতন আমাদের চোখের সামনে সবকিছু বলা দরকার ছিল, কিন্তু তারা বলছে না। দেখুন স্যার, ইসকনের ভূমিকা এই প্রশ্নে আমি আসছিলামই, এই যে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তারের পর থেকে ইসকনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, কিভাবে দেখেন আপনি বিষয়টাকে? ওই তো বললাম যে আমার হাতে কোনো প্রমাণ নেই, কিন্তু ইসকনের ভূমিকা, বিশ্ব হিন্দু পরিষদের ভূমিকা, অন্যান্য যে সমস্ত উগ্র শক্তিগুলো আছে, এবং কেবলমাত্র হিন্দুত্ববাদী শক্তি না, উগ্র ইসলামী শক্তিগুলোর কি ভূমিকা আছে, তারা কোথা থেকে টাকা পাচ্ছে, তারা আজকে বাংলাদেশে হঠাৎ এত শক্তিশালী হয়ে উঠলো কেন? আজকে ওয়াহাবি ইসলাম বাংলাদেশে কি ভূমিকা নিয়েছে? সৌদি আরব থেকে কিভাবে পেট্রো ডলার বাংলাদেশে আসছে, কিভাবে বাংলাদেশে গ্রামে গঞ্জে, আমি নিজের চোখে দেখে এসেছি, বাংলাদেশে গ্রামে গঞ্জে মাদ্রাসা এবং মহিলা মাদ্রাসা গজিয়ে উঠেছে। আমি বলছি না যে মাদ্রাসা মানেই খারাপ, মাদ্রাসা অনেক ভালো কাজ করে। যেরকম আমি বলছি বিশ্ব হিন্দু পরিষদ, এই বললে আমাকে অনেকে বামপন্থীরা অনেকে চটে যাবে, বিশ্ব হিন্দু পরিষদ অনেক ভালো কাজ করে, আরএসএস অনেক ভালো কাজ করে, আরএসএস এর সব লোক খারাপ নয়, বিজেপির সব লোক খারাপ নয়, কিন্তু তাদের রাজনীতিটা মারাত্মক খারাপ, তারা যে উদ্দেশ্যে এইগুলো করছে সেটা মারাত্মক খারাপ। বাংলাদেশে মাদ্রাসা অনেক ভালো কাজ করেছে, বাংলাদেশে গরিব মানুষদের জন্য মাদ্রাসা অনেক ভালো কাজ করেছে, তাদের খেতে দিচ্ছে, তাদের পড়তে দিচ্ছে, গরিবের গরিব, তাদের থাকার জায়গা দিচ্ছে, কিন্তু তার বিনিময়ে তারা বাংলাদেশকে একটা উগ্র ইসলামী শক্তিতে পরিণত করছে, একটা ইসলামিক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে, ঠিক যেমন ভারতকে আরএসএস, বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, এবিভিপি ভারতকে একটা চরম দক্ষিণপন্থী, একটা ফ্যাসিস্ট হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। এই জিনিসটা মানুষকে বুঝিয়ে বলতে হবে। আমি নিজেকে একজন হিন্দু বলে মনে করি, আমি আমি দুর্গা পুজোতে যাই, আমি কালী পুজোতে যাই, আমি নিজেকে একজন গভীরভাবে হিন্দু ধর্মের অনুসারী বলে মনে করি, কিন্তু আমার হিন্দু ধর্ম হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের ধর্ম, আমার হিন্দু ধর্ম সাভারকার, গোলওয়ালকারের হিন্দুত্ব নয়। একদম, কোথাও গিয়ে দেখতে গেলে যে সারা বিশ্ব জুড়েই একটা অচলাবস্থা সৃষ্টি হয়েছে,
কোথাও কি সাধারণ মানুষকেই এটার প্রতিরোধ এবং সাধারণ মানুষকে শিক্ষিত করে তুলতে হবে। এটাকে কথাটা হঠাৎ কেটে গেল, সরি, আমি একটু বুঝতে পারলাম না, মাঝখানটা 1 সেকেন্ড কেটে গিয়েছিল। তো আমি বলছি যে সাধারণ কোথাও গিয়ে আমার পয়েন্টটা, হ্যাঁ হ্যাঁ একদমই, আমি এই প্রসঙ্গে আসছিলাম যে কোথাও গিয়ে সারা বিশ্ব জুড়েই একটা অচলাবস্থা শুরু হয়েছে। সাধারণ মানুষকেই এর প্রতিকার করতে হবে, কারণ আপনি যেটা বলছেন যে সবাই নিজের নিজের উদ্দেশ্যে নিজের নিজের রাজনীতিটা করতে ব্যস্ত এখন। ঠিক, এবং কোথাও গিয়ে মানুষের কথা ভাবতে কেউ পারছে না, ভাবতে চাইছে না। না, দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। মানুষ বলছে যে আমার চাকরি কোথায়, মানুষ বলছে আমার আমার দারিদ্র তো ঘুরছে না, মানুষ বলছে জিনিসপত্রের দাম কেন এত বেশি, মানুষ বলছে যে আমি আমার মা অসুস্থ হয়ে পড়লে তাকে তো আমি হাসপাতালে নার্সিং হোমে দিতে পারছি না কারণ সেখানে এত খরচ। হ্যাঁ, এই যে প্রায় এই যে পশ্চিমবঙ্গে যে 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 আরজিকর নিয়ে যে অশান্তিটা সৃষ্টি করা হলো, তাতে কার লাভ হলো? তাতে বাংলাদেশের মানুষ পশ্চিমবাংলায় আসা বন্ধ হয়ে গেল। পশ্চিমবাংলায় যে সমস্ত বাংলাদেশি মানুষ চিকিৎসার জন্য আসতো তারা এখন ভয় পশ্চিমবাংলায় আসতে পারছে না। হ্যাঁ, আর পশ্চিমবাংলায় প্রাইভেট হসপিটালগুলো লুটেপুটে খাচ্ছে, সরকারি হাসপাতালগুলোকে বন্ধ করে দিয়ে প্রাইভেট হসপিটালগুলো লুটেপুটে খাচ্ছে। এই সমস্ত কিছু একটা আরেকটার সঙ্গে যুক্ত। মিডিয়াতে যারা মালিক শ্রেণী যারা বসে আছে তাদের কি এই সমস্ত কর্পোরেট ইন্ডিয়ার বড় বড় প্রতিষ্ঠানগুলো, ফর প্রফিট যে সমস্ত ব্যবসা আছে, তার সঙ্গে তাদের সরাসরি কোনো যোগসূত্র আছে? সেই প্রশ্নগুলো কে করবে? তাদের শেয়ার হোল্ডাররা কি এক? একদম সোজাসুজি। পূর্ব ভারতে যে অশান্তি সৃষ্টি করা হচ্ছে, অনেকে অনেকবার বলেছেন যে পূর্ব ভারতটা এমন একটা স্ট্র্যাটেজিক একটা জায়গা যে এইখানে যদি আমেরিকা যদি তাদের একটা নিজস্ব উপনিবেশ গড়ে তুলতে পারে বা নতুন একটা একটা রাজনৈতিক এন্টিটি তৈরি করতে পারে, রাজনৈতিক একটা অস্তিত্ব তৈরি করতে পারে কাশ্মীরের মতন, জেরুজালেমের মতন, যে একটা পার্মানেন্টলি স্থায়ীভাবে সেখানে একটা অশান্তির পরিবেশ তৈরি করে দেওয়া গেল, তাহলে পুরো সম্পূর্ণ পূর্ব ভারত চিরকালের মতন একটা বিস্ফোরক অবস্থায় চলে যাবে, কাশ্মীরের মতন, ইসরায়েল প্যালেস্টাইনের মতন। এবং তাদের উদ্দেশ্য হচ্ছে ওখানে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপন এবং চীনকে দমন করার জন্য, চীনের দিকে নজরদারি করার জন্য তাদের ওইখানে একটা জায়গা দরকার, যে জায়গাটা হয়তো তারা এই অশান্তি সৃষ্টি করার মাধ্যমে ওখানে ঢুকতে চাইছে। আজকে ট্রাম্পের নতুন অ্যাডমিনিস্ট্রেশনে তার ক্যাবিনেটে এতগুলো ভারতীয় আমেরিকান মুখ কেন? সেই কথাটাও আমাদের বুঝতে হবে। কোনোটার সঙ্গে কোনোটাকে তুমি আলাদা করতে পারবে না। প্রত্যেকটা জিনিসের সঙ্গে প্রত্যেকটা জিনিসের একটা বিশ্বায়িত সম্পর্ক আছে। এই সম্পর্কগুলোর কথা বিগ মিডিয়া একবারও বলছে না। এগুলো আমাদের বলতে হবে। আমরা মনে করি যে সাধারণ মানুষ এসব জটিল কথা বুঝবে না, কিন্তু একেবারেই ঠিক নয়। সাধারণ মানুষ প্রত্যেকটা কথা বুঝবে। তাদেরকে যদি ঠিক মতন সহজ ভাষায় বুঝিয়ে বলা হয় এবং এই রাজনৈতিক চক্রান্তের কথা, অভিসন্ধির কথা, বিশ্বায়িত রাজনীতির কথা যদি বুঝিয়ে বলা যায়, এবং এই হিন্দু মুসলমান হিংসা, ঘৃণা এবং দাঙ্গার রাজনীতিতে কাদের আসল রাজনৈতিক মুনাফা, সেগুলো যদি বুঝিয়ে বলা যায়, ক্ষতি আলটিমেটলি সাধারণ মানুষের, ক্ষতি সাধারণ মানুষের। এবং সাধারণ মানুষের ওপরে নজরদারি, রাজনৈতিক প্রতিবাদ প্রতিরোধ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া, বিরোধিতা বন্ধ করে দেওয়া, তাদের উপর গুপ্তচর বৃত্তি, সমস্ত কিছুর কথা এখানে বলতে হবে। এই কথাগুলো বলতে পারলে, সহজ ভাষায় বুঝিয়ে বলতে পারলে, অল্টারনেটিভ মিডিয়া তোমাদের মতো যারা আছে তারা একটা সত্যিকারের একটা মানবাধিকারের কাজ করবে, এবং সেই কাজ করার জন্য আমি বারবার করে তোমাদেরকে আমি বলছি।